আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর 4 নম্বর অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো 4 নম্বর অধ্যায়টার নাম ছিল কিন্তু ঝুঁকি ও অনিশ্চয়তা। তো ঝুঁকি ও অনিশ্চয়তার আমরা জানি এখানে শুধুমাত্র আদর্শ বিচ্যুতি বের করতে হয়, অর্থাৎ তোমার যে প্রত্যাশিত মুনাফা এবং প্রকৃত মুনাফার যে পার্থক্যটা সেটাই হলো বিচ্যুতি আসলে বেসিক্যালি। তো এই বিচ্যুতিটাই বের করতে হবে। এখানে একটাই অঙ্ক থাকে কিন্তু আদর্শ বিচ্যুতি বের করা, ঠিক আছে? তো আদর্শ বিচ্যুতিটাই হলো ঝুঁকি। আমরা জানি ঝুঁকি যত বেশি হবে তত প্রতিষ্ঠানটার মানে বিনিয়োগটা আমাদের বেশি মানে ইগনোর করা উচিত, রিজেক্ট করা উচিত, ঠিক আছে? ঝুঁকি যত কম হবে বিনিয়োগ করা তত লাভবান হবে। বুঝতে পারছো? এই হলো কাহিনী আমাদের। তো আজকে আমরা এখানে প্রায় 100 কাছাকাছি, আজকে 100+ হবে না, 100-এর কাছাকাছি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসটা দেখবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করবে। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো দেখো, শুরু করা যাক। ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসা প্রতিষ্ঠানকে কি অর্জনে বাধা দেয়? লক্ষ্য অর্জনে বাধা দেয়। কি? লক্ষ্য অর্জনে, মানে আমাদের যে প্রত্যাশিত মুনাফা থাকে সেই প্রত্যাশিত মুনাফাটা অর্জন করতে এই ঝুঁকিটা বাধা হয়ে দাঁড়ায় মাঝখানে। প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের বিচ্যুতি থেকে কি সৃষ্টি হয়? ঝুঁকি। কোনটি থেকে ঝুঁকির সৃষ্টি হয়? অনিশ্চয়তা থেকে। তো একটা জিনিস মনে রাখো, ঝুঁকি পরিমাপ করা যায় কিন্তু অনিশ্চয়তা কিন্তু পরিমাপ করা যায় না। বলা থাকতে পারে যে অনিশ্চয়তা পরিমাপ করা যায়, অনিশ্চয়তা কি পরিমাপ করা যায় না? পরিমাপ করা যায় না। কারণ দেখো, তুমি যদি 10,000 টাকা বিনিয়োগ করো কোথাও, তাহলে এই 10,000 টাকা যদি ক্ষতি হয়ে যায় বা সাপোজ বাই চান্স ক্ষতি হয়ে গেল, তাহলে সর্বোচ্চ তোমার 10,000 টাকাই লস হবে সেখানে, তাই না? তাহলে এই 10,000 টাকা যে লস হবে এটা যে তুমি একটা হিসাব করতে পারলা, এই যে 10,000 টাকা লস হওয়ার সম্ভাবনাটা, এটা হলো ঝুঁকি, ঠিক আছে? আর এখান থেকে যে বিনিয়োগ করলা, এই বিনিয়োগ থেকে প্রফিট আসবে কি আসবে না, এই একটা মানে কনফিউশন রয়েছে। এই কনফিউশনটা কোনোদিনও পরিমাপ করা যাবে না। প্রফিট আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে। এই যে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাকে কখনো টাকার অ্যামাউন্টে পরিমাপ করা যায় না। এই জন্যই বলা আছে ঝুঁকি হলো পরিমাপযোগ্য আর অনিশ্চয়তা হলো অপরিমাপযোগ্য। ওকে, এরপরে বলা আছে অনিশ্চয়তার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তে প্রকৃত ফলাফল কিরূপ হয়? প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি হবে অনিশ্চয়তার কারণে, ঠিক আছে? প্রত্যাশিত ফলাফলের চেয়ে যদি বেশি হয় তাহলে আদর্শ বিচ্যুতি নেই, আর প্রত্যাশিত ফলাফলের চেয়ে যদি প্রকৃত ফলাফল কম হয় তাহলে বিচ্যুতি রয়েছে, ঠিক আছে? ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে বলা হয় ঝুঁকি। প্রত্যাশার বাহিরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকেই বলা হয় ঝুঁকি। দেখো, একটা উদ্দীপক দেওয়া রয়েছে। নাসা গ্রুপ আশা করেছিল 2014 সালে 20% নেট মুনাফা করবে, কিন্তু বছর শেষে দেখে প্রতিষ্ঠানটি প্রকৃত লাভ হলো 15%। এখানে 5% বিচ্যুতিকে কি বলা হয়? ওই যে তার প্রত্যাশিত মুনাফা চেয়ে প্রকৃত মুনাফা কম হয়ে গেছে। তো প্রত্যাশিত মুনাফা থেকে প্রকৃত মুনাফা যতটুকু কম হয় সেটি হলো বিচ্যুতি বা ঝুঁকি, ঠিক আছে? তো এখানে 5% হবে ঝুঁকি বা ঝুঁকির উৎস। প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয় বেশি হলে কি সৃষ্টি হয়? প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয়ও যদি বেশি হয় তাহলে এটাও ঝুঁকির সৃষ্টি হবে, এটাও ঝুঁকির সৃষ্টি হবে, কিন্তু একদম মাইনাস ঝুঁকি, ঠিক আছে? এটাকে মাইনাস ঝুঁকি দ্বারা প্রকাশ করা হবে, অর্থাৎ ঝুঁকি অতিক্রম করেছে। বুঝতে পারছো? প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের পার্থক্যটাই ঝুঁকি। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। বুঝতে পারছো? এখানে কনফিউশন হওয়ার কিছু নাই। প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের পার্থক্য হলো ঝুঁকি। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় বাদ দিতে হবে, বাদ দিলে যেটা বের হবে সেটাই হলো ঝুঁকি। এখন প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় বেশিও হতে পারে, ঠিক আছে? তো বেশি হলেও সেটাও ঝুঁকি। বুঝতে পারছো? তবে মাইনাস ঝুঁকি ওটা। অপূর্ব চন্দ্র তার কারখানা থেকে 15% প্রত্যাশা করেছিলেন, 15% মুনাফা প্রত্যাশা করেছিলেন, কিন্তু বছর শেষে তিনি 20% মুনাফা পেলেন। তার ঝুঁকির পরিমাণ কত? ঝুঁকির পরিমাণ 5%, ঠিক আছে? কত? 15% প্রত্যাশা করেছিল কিন্তু 20% পাইছে, তাহলে দুটো পার্থক্য কত? 5। ঝুঁকি মানে প্রত্যাশিত মুনাফা এবং প্রকৃত মুনাফার পার্থক্যটাই হলো ঝুঁকি। আমি বারবার কিন্তু বলছি, তাহলে এখানে 5% হবে। একজন বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত প্রকল্প থেকে 10% মুনাফা প্রত্যাশা করেছিলেন, কিন্তু বছর শেষে 15% মুনাফা পেলেন। অতিরিক্ত 5%
মুনাফা ঝুঁকি হিসেবে গণ্য হওয়ার যুক্তিযুক্ত কারণ কোনটি হতে পারে? দেখো ঝুঁকি হিসেবে কেন গণ্য হলো, কারণ বিচ্যুতির কারণ তার নিকট অজানা। বিচ্যুতির কারণটা কিন্তু তার নিকট অজানা ছিল। কেন বিচ্যুতি ঘটে নাই বা কেন বিচ্যুতি হ্যাঁ এটাই কিন্তু তার নিকট অজানা। বুঝতে পারছো? অজানা কারণে এটাও ঝুঁকি। সাইফুল ইসলাম কাজল তার বিনিয়োগ থেকে গত 3 বছরে যথাক্রমে 5%, 7%, 11% হারে মুনাফা পেয়েছেন। তার গড় মুনাফা কত? দেখো 3টা মুনাফা পেয়ে গেছে। কত? 5%, 7% আর 11%। তো 5%, 7% আর 11% যোগ করলে কত হবে? 5, 7 যোগ 11, তাহলে কত হবে? 23। 23কে যখন আমরা কয়টা সংখ্যা যোগ করছি? 3টা দিয়ে ভাগ করব। 23কে 3 দিয়ে ভাগ করলে 7.67% আসে। ওকে, আমাদের গড় মুনাফা বের হয়ে গেল। মিনহাজ তার 3টি বিনিয়োগে প্রকল্প থেকে যথাক্রমে 27%, 14% এবং 20% মুনাফা পেলেন। তার গড় মুনাফা কত? তাহলে 27, 14 আর 20 তিনটা যোগ করব। 27, 14, 41, 61কে 3 দ্বারা ভাগ করলে 20.33% আসবে। ওকে, এরপর আরেকটা বলা আছে, নিলয় নাহার গ্রুপের 50 লাখ টাকা 3 বছর আগে বিনিয়োগ করেছিলেন। 3 বছরে তিনি 3 বছরে যথাক্রমে 5%, 12% এবং 17% মুনাফা পেয়েছেন। এখানে নিলয়ের বিনিয়োগের বৈশিষ্ট্য কোনটি? ঝুঁকিযুক্ত বিনিয়োগ। এটা ঝুঁকিযুক্ত বিনিয়োগ না? অবশ্যই ঝুঁকিযুক্ত বিনিয়োগ। তো বিনিয়োগটা এই যে প্রফিটটা আসছে, এখানে তার তো প্রত্যাশা অবশ্যই ছিল, তাই না? প্রত্যাশা ছিল, প্রত্যাশিত মুনাফা আর প্রকৃত মুনাফা দুইটা অবশ্যই ছিল। তো প্রত্যাশিত মুনাফা এবং প্রকৃত মুনাফার মধ্যে যখন পার্থক্য সৃষ্টি হবে তখনই সেটা হবে ঝুঁকি। ঠিক আছে, ঝুঁকিযুক্ত বিনিয়োগ। এটা প্রতি বছরে একটা করে মানে কম বেশি করে মুনাফা পাচ্ছে। প্রতি বছরই যখন কম বেশি করে মুনাফা পাবে তখনই সেটি ঝুঁকিযুক্ত মুনাফা হবে। যদি বলা হয় যে 50 লাখ টাকা ইনভেস্ট করছে, প্রতি বছরে সে 12% হারে সুদ পাচ্ছে, তাহলে কিন্তু এটা ঝুঁকিমুক্ত বিনিয়োগ। বুঝতে পারছো? আমি আবারও বলে দিচ্ছি তোমাকে, যখন বিনিয়োগ এই যে সুদের হার এক এক বছরে এক এক রকম হবে তখন সেটা ঝুঁকিযুক্ত বিনিয়োগ। আর যখন প্রতি বছরে সুদের হার সমান হবে তখন সেটি হবে ঝুঁকি মুক্ত বিনিয়োগ। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, আয়ের উত্থান পতন কিসের ধারণা? ঝুঁকির ধারণা। আয়ের উত্থান পতন বেশি হলে কোনটি ঘটে? ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পায়। উত্থান পতন বেশি হলে ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পাবে। ওকে, ঝুঁকির একটি অন্যতম ধারণা কোনটি হতে পারে? আয়ের উত্থান পতন হতে পারে। ওকে, ঝুঁকির একটি ধারণা হলো আয়ের উত্থান পতন। এই ধারণা অনুযায়ী নিচের কোনটি হবে? আয়ের উত্থান পতন যত বেশি হবে ঝুঁকি তত বেশি বৃদ্ধি পাবে। আয়ের উত্থান পতনের সাথে ঝুঁকির সম্পর্ক কেমন? ওই যে যত বেশি হবে ততই বেশি বৃদ্ধি পাবে ঝুঁকিটা। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে সম্পর্ক প্রযোজ্য। ঝুঁকি ও অনিশ্চয়তার লক্ষ্য অর্জনে বাধা দেয়, এটা ঠিক আছে। অনিশ্চয়তা পরিমাপযোগ্য অংশ হলো ঝুঁকি। অনিশ্চয়তা যে অংশটুকু পরিমাপ করা যায় সেটি হলো ঝুঁকি, এটাও ঠিক আছে। বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকি ও অনিশ্চয়তা কমানো যায়। বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকি ও অনিশ্চয়তা কমানো যাবে না? তো ভাই, কমানো ঝুঁকি যেটা আছে সেটাই হবে। হ্যাঁ, অনিশ্চয়তাটা বা ঝুঁকি কমানো যায়, অনিশ্চয়তা কিন্তু কখনো কমানো যাবে না কৌশল বিনিয়োগ করে। ঠিক আছে, ঝুঁকি কমানো যাবে। তাইলে এখানে অনিশ্চয়তাটা থাকার কারণে আমাদের 3 নম্বর অপশনটা হলো না, তাহলে 1, 2 অ্যান্সার হবে এখানে। ওকে, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে থাকে গরমিল থাকে, বিচ্যুতি থাকে, অনিশ্চয়তা থাকে। অনিশ্চয়তা থাকে না, তাহলে গরমিল এবং বিচ্যুতি থাকে। ঠিক আছে, ব্যবসায় ঝুঁকির উৎস হলো বিক্রয় পরিমাণ পরিবর্তন, উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তন, অতিরিক্ত স্থায়ী সম্পদের প্রবণতা। সবগুলো তিনটাই। অনিশ্চয়তার উদাহরণ হলো পণ্যের আশানুরূপ বিক্রয় হবে কিনা, প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে কিনা, পণ্য উৎপাদনে যাবে কিনা। এগুলো 1, 2 হবে। ঠিক আছে, পণ্য উৎপাদনে যাবে কিনা এটা তার সিদ্ধান্ত, এটা অনিশ্চয়তা না। একজন বিনিয়োগকারী বিনিয়োগের সময় চিন্তা করেন সম্ভাব্য মুনাফার হার, অনিশ্চয়তার সম্ভাবনা, প্রত্যাশিত নগদ প্রবাহ। সবগুলো এই তিনটাই। একজন বিনিয়োগকারী অনিশ্চয়তা হলো শেয়ার ক্রয় করে প্রত্যাশিত লাভ্যাংশ পাবে কিনা, এটা অনিশ্চয়তা। প্রত্যাশিত নগদ প্রবাহ পাবে কিনা, এটা অনিশ্চয়তা। বিনিয়োগ করলে ঠিক হবে কিনা, বিনিয়োগ করবে কি করবে না এটা তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে, এটা কিন্তু অনিশ্চয়তা না। বুঝতে পারছো? তোমার হাতে কোনো একটা কাজের ক্ষমতা রয়েছে, তুমি টাকা ইনভেস্ট যদি না করো তুমি রাখতে পারো, করলে করার পরে সেখান থেকে প্রত্যাশিত মুনাফা পাবে কিনা বা প্রত্যাশিত নগদ প্রবাহ পাবে কিনা এই একটা অনিশ্চয়তা থাকে। কিন্তু বিনিয়োগ করার আগ মুহূর্ত পর্যন্ত তোমার ক্ষমতাটা ওর উপরে থাকে, তাহলে এটা অনিশ্চয়তা না। তাহলে 1 আর 2 হবে এটার অ্যান্সার।
চাঁদনী কোম্পানি আশা করেছে আগামী বছর 20% নেট মুনাফা লাভ করবে, কিন্তু প্রকৃত লাভ হলো 15%। এখানে 5% ঝুঁকির উৎস, ঝুঁকি বিদ্যমান। ঠিক আছে, এখানে ঝুঁকি বিদ্যমান এবং ঝুঁকির উৎস, তাইলে এখানে 1 আর 2 আনসার হবে। বিনিয়োগকারীর আয় সংশ্লিষ্ট ঝুঁকি বিদ্যমান থাকে যখন আয়ের উত্থান বেশি হয়, আয়ের পতন বেশি হয়। আয়ের উত্থান পতন বেশি হলে ঝুঁকির পরিমাণও হ্রাস বৃদ্ধি হয়। ঠিক আছে, আয় স্থিতিশীল থাকলে ঝুঁকির পরিমাণ কখনো বাড়বে না। ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠানে অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচতে হলে কি করতে হবে? ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহকে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, অবশ্যই বিশ্লেষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রতিষ্ঠানে দক্ষ, সৎ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দিতে হবে। দক্ষ, সৎ ও অভিজ্ঞ কর্মীরা এরা কখনো বিনিয়োগ সিদ্ধান্ত নেয় না, কর্মীরা কাজ করে থাকে। ঠিক আছে, যখন কর্মকর্তা যখন নিয়োগ দেওয়া হবে তখন তারা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করবে, অর্থাৎ অফিসার যারা, ঠিক আছে, ওয়ার্কাররা কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত দেয় না। বুঝতে পারছো? তাইলে এটা হবে না। রাতুল বাবু তার ব্যবসা প্রতিষ্ঠান হতে 25% মুনাফা প্রত্যাশা করেছে। প্রত্যাশিত মুনাফা অর্জনে তার করণীয় হলো ঝুঁকির স্থায়িত্ব বিশ্লেষণ করা, প্রতিষ্ঠানে কোন ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তা চিহ্নিত করা। স্থায়িত্ব বিশ্লেষণ করা যাবে না, করতে পারবে না। প্রতিষ্ঠানে কোন ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তা চিহ্নিত করতে হবে, ঝুঁকি মোকাবেলার জন্য সম্ভাব্য কৌশল নির্ধারণ করতে হবে। তাহলে 2-3 হবে অ্যান্সার। আশরাফুল আশা করেছিলেন তার ব্যবসা প্রতিষ্ঠান হতে মুনাফা বাবদ 20% আয় উপার্জনে সক্ষম হবেন, কিন্তু প্রকৃত আয় হলো 15%। এতে সৃষ্টি হয়েছে বিচ্যুতি এবং ঝুঁকি। 2-3 হবে অ্যান্সার। দেখো, একটা উদ্দীপক দেওয়া রয়েছে। দুটি বিনিয়োগের প্রথমটি থেকে গত 3 বছরে 10% হারে মুনাফা হয়েছে, দ্বিতীয়টি থেকে যথাক্রমে 5%, 10%, 15% মুনাফা হয়েছে। বিনিয়োগ দুটি অর্জিত মুনাফার গড় সমান কত হবে? উদ্দীপকে মুনাফার গড় সমান। ঠিক আছে, উদ্দীপকের প্রথম বিনিয়োগটি কি ধরনের বিনিয়োগ? প্রথম বিনিয়োগ যেহেতু প্রতি বছরে 10% হারে পাইছে, নির্দিষ্ট হারে এবং সমান হারে, এটি ঝুঁকি মুক্ত। আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছিলাম। আর দ্বিতীয় বিনিয়োগটা বেশি হবে কি? দ্বিতীয় বিনিয়োগটি বেশি ঝুঁকি থাকার কারণ কি? যত বেশি উত্থান পতন তত বেশি ঝুঁকি বিদ্যমান। ঠিক আছে, ব্যবসায়িক ঝুঁকির উৎস কোনটি? বিক্রয়, আয়, অস্থিতিশীলতা। পরিচালন ব্যয় কোন খরচ বেশি হলে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়? স্থায়ী খরচ বেশি হলে। কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করলে মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তা সৃষ্টি হয়? অভ্যন্তরীণ। বহিঃস্থ উৎস থেকে অর্থায়ন করলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? আর্থিক ঝুঁকি। কিসের সুদ প্রদান করা বাধ্যতামূলক? ঋণ মূলধনের। যে প্রতিষ্ঠানে ঋণ মূলধন বেশি সে প্রতিষ্ঠানে আর্থিক ঝুঁকি বেশি হওয়ার কারণ হলো ঋণ মূলধনের সুদ প্রদান করা বাধ্যতামূলক। প্রতিষ্ঠানে ঋণ মূলধনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানে আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাওয়ার যুক্তিযুক্ত কারণ কোনটি? ঋণ মূলধনের জন্য সুদ প্রদান বাধ্যতামূলক। বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে কয় ধরনের ঝুঁকি পরিলক্ষিত হয়? 2 ধরনের। কিসের পরিবর্তনের সাথে বিনিয়োগ মূল্য ওঠানামা করে? সুদের হার পরিবর্তনের জন্য। সুদের হার পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য ওঠানামা আশঙ্কাকে বলা হয় সুদ হারের ঝুঁকি। সুদের হার বাড়লে কিসের ঝুঁকি বাড়ে? বিনিয়োগের বাজার মূল্য বাড়ে। ঠিক আছে, বিনিয়োগের বাজার মূল্য কমে যায়, সুদ হার বাড়লে বিনিয়োগের বাজার মূল্য কমে যায়, সুদের হার কমলে বিনিয়োগের বাজার মূল্য বেড়ে যায়। কোম্পানির সাফল্য তথা সার্বিক উদ্দেশ্য সাধনে কিসের প্রভাব রয়েছে? ঝুঁকি। ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পনা প্রণয়নের সময় কিসের বিচার বিশ্লেষণ করতে হবে? ভবিষ্যতে সম্ভাব্য ঘটনাসমূহ। রফিক তার এলাকায় একটি চালের আড়ত প্রতিষ্ঠা করতে চায়। তার পরিচিত এক ব্যবসায়ী বললেন এলাকাটি ঝুঁকিযুক্ত, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ব্যবসায়ী সফল হওয়া সম্ভব। এক্ষেত্রে ঝুঁকি এড়ানোর জন্য রফিকের করণীয় ভবিষ্যতে সম্ভাব্য ঘটনা বিশ্লেষণ করতে হবে। সম্ভাব্য যে ঘটনাগুলো ঘটবে সেগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে করণীয় ঝুঁকি যথাযথভাবে ব্যবস্থাপনা করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা অর্জন কিসের উপর নির্ভর করে? পণ্যের বাজার চাহিদার উপর। কিসের উপর ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা অর্জন করে? পণ্যের বাজার চাহিদার উপর। ঠিক আছে, এরপর ব্যবসা শুরু হওয়ার পূর্বে কোনটি করা অত্যাবশ্যক? বাজার চাহিদা নিরূপণ করা। কিভাবে বাস্তবসম্মত চাহিদা বিশ্লেষণ করা যায়? বাজারের চাহিদা বিশ্লেষণ করে। সানি একজন আলো ব্যবসায়ী, সে বাজারের চাহিদার উপরে তার যাবতীয় কার্য পরিচালনা করে। সানি বাজার চাহিদার নির্ণয় কিভাবে করে? বাস্তবসম্মত চাহিদা অনুমানের দ্বারা। ঠিক আছে, চাহিদা অনুমানের ধারা। এরপর হলো বাজারে প্রকৃত চাহিদা কি থেকে কম বা বেশি হয়? অনুমেয় থেকে। ব্যবসা প্রতিষ্ঠানে কখন মুনাফা অর্জনের ঝুঁকি সৃষ্টি হয়? প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে কম হলে। প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয়ের বিচ্যুতি হলে কি হয়? ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পায়। এরপর
বলা আছে জনাব কামরুল তার ব্যবসায় ঝুঁকি পরিমাপ করতে চান, তিনি কিসের নিচের কোন সূত্রটি ব্যবহার করবেন? আদর্শ বিচ্যুতি সূত্র। আদর্শ বিচ্যুতি কোন ধরনের পদ্ধতি? পরিসংখ্যানিক পদ্ধতি। আদর্শ বিচ্যুতি নির্ণয় সূত্র কোনটি? আদর্শ বিচ্যুতি নির্ণয় সূত্র হলো আদর্শ বিচ্যুতি সমান আয় সামেশন আয় হার মাইনাস গড় হার স্কয়ার ডিভাইডেড n মাইনাস 1। এটা হবে n, হ না কিন্তু এটা n, তোমরা একটু বুঝে নিও। 2013 সালে 10% আয়, 2014 সালে 20% আয়। উপরের সারণী আলোকে গড় আয় কত? 10 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করবা, 15% হবে। আকরাম সাহেব গত 5 মাসে তার বিনিয়োগের প্রকল্প থেকে যথাক্রমে 5%, 13%, 28%, 10% ও 15% হারে মুনাফা পেয়েছে। তার আদর্শ বিচ্যুতি কত হবে? তাইলে আদর্শ বিচ্যুতি এটা পুরাই একটা অঙ্ক। তোমরা আদর্শ বিচ্যুতির অঙ্ক তো অবশ্যই পারবা। আমি আদর্শ বিচ্যুতি কিভাবে বের করতে হয় সেই বিষয়ে কিন্তু ভিডিওগুলো দিয়েছি, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবা। হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশন করলে 8.58% আসে। আদর্শ বিচ্যুতির মান সমান হলে কোনটি নির্দেশ করবে? অধিক ঝুঁকি নির্দেশ করবে। ইকবাল হোসেন গত 3 বছরে যথাক্রমে 7%, 12%, 14% হারে এটা এক্স প্রকল্প হবে সম্ভবত। আমি একটু ইংলিশ ভার্সন করে দিই, এটা ইংলিশে ছিল তো। আচ্ছা, হ্যাঁ, এক্স কোম্পানি হতে আয় প্রাপ্ত হয়েছে, তার আয়ের আদর্শ বিচ্যুতি কত হবে? তো আদর্শ বিচ্যুতি ওই যে ওইটার মতোই অঙ্ক করে নিবা। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নেবা আদর্শ বিচ্যুতি, কারণ এখানে এই অঙ্কটা করতে গেলে তোমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে সৃজনশীল প্রশ্নে। জিয়ান গ্রুপে 3 বছরে গড় আয় 10%, কোম্পানির দ্বিতীয় বছরে আয় ছিল 15% হলে ওই বছরে ব্যবধানের গড় কত হবে? তাইলে দ্বিতীয় বছরে আয় যদি 15% হয়, কোম্পানির দ্বিতীয় বছরে আয়, ওই বছরে ব্যবধানের গড় কত হবে? ব্যবধানের গড় হবে 25%, কারণ আমরা যখন আয় থেকে গড় বাদ দিই তখন বের হয় আয়, ঠিক আছে? তাইলে ব্যবধানের গড় বের হলো এই 15 যোগ 10 সমান 25। মিল্টন ট্রেডার্সের 3 বছরে আয় যথাক্রমে 15%, 20% ও 25% হলে উক্ত প্রতিষ্ঠানে আয়ের যোগফল কত হবে? তাহলে যোগ করো, আয়ের যোগফল হবে 3 বছরে যথাক্রমে এত পার্সেন্ট হলে উক্ত বছরে আয়ের যোগফল এটা 60% হওয়ার কথা। এটা অ্যান্সার হবে 60%, ঠিক আছে? 60। মালিহা অ্যান্ড কোন কোম্পানি তাদের 5 বছরে আয় ও ঝুঁকি গণনা করে দেখলো যে তাদের গড় আয় থেকে ব্যবধান বর্গের যোগফল এত। কোম্পানিটি ব্যবধান বর্গের গড় কত ছিল? তাহলে ব্যবধান বর্গে এটাকে কত বছর? 5 বছর রয়েছে, তাইলে n মাইনাস 1 দ্বারা ভাগ করতে হবে, তাইলে 4 দ্বারা ভাগ করতে হবে। 4,496 কে 4 দ্বারা ভাগ করবা, 124 হবে। ওকে, চৌধুরী গ্রুপে 2014 সালে পরিসংখ্যান শেষে দেখা গেছে আদর্শ বিচ্যুতির মান হয়েছে 46.39%। এই মানটি কি নির্দেশ করে? অধিক ঝুঁকি নির্দেশ করে। এখানে এত ঝুঁকি তুমি দেখছো, 50%-এরও কাছাকাছি ঝুঁকি। ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকি সৃষ্টি হয় কোথা থেকে? বিচ্যুতি থেকে। বিচ্যুতি থেকে সৃষ্টি হয় ঝুঁকি। অনিশ্চয়তা যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে ঝুঁকি বলে। ঝুঁকি হ্রাস করার জন্য কোম্পানি কোন কৌশল গ্রহণ করতে পারে? অগ্রিম বিক্রয় করতে পারে। অফিস ভাড়া, বেতন ইত্যাদি পরিমাণ বেশি হলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? ব্যবসায়িক ঝুঁকি। বিনিয়োগের বাজার মূল্য কমে, সুদের হার বাড়লে। সুদের হার যদি কমে তাহলে বিনিয়োগের বাজার মূল্য বাড়ে, ঠিক আছে? সুদের হারে পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার সম্ভাবনাকে কি বলা হয়? সুদ হারের ঝুঁকি। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কি খুঁজে বের করা জরুরি? এটা ঝুঁকির উৎস ও শ্রেণী। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের কোন উপাদানটি বেশি হলে ঝুঁকি বাড়ে? বিচ্যুতি। ঝুঁকি পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়? আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতির সূত্র হলো সামেশন আয় হার মাইনাস গড় হার হোল স্কয়ার ডিভাইডেড n মাইনাস 1। এখানে n দ্বারা বোঝানো হয়েছে এখানে n দ্বারা কোনটি বোঝানো হয়েছে? n দ্বারা বছরের সংখ্যাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? আদর্শ বিচ্যুতির ছোট মান কি নির্দেশ করে? কম ঝুঁকি। ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কে প্রযুক্ত উক্তিটি হলো বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে অনিশ্চয়তা কমানো সম্ভব। এটা নয়, অনিশ্চয়তা কখনো কমানো সম্ভব হবে না, ঝুঁকি কমানো সম্ভব হয়। অনিশ্চয়তা যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি, এটা ঠিক আছে। ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকি কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে 2-3 অ্যান্সার হবে। অনিশ্চয়তা কিন্তু কোনো কৌশল দিয়েই সম্ভব হয় না, ঠিক আছে? ব্যবসায়িক ঝুঁকির উৎস হলো বিক্রয় মূল্য পরিবর্তন, বিক্রয়ের পরিমাণ পরিবর্তন, অতিরিক্ত স্থায়ী সম্পদে খরচের প্রবণতা। 1, 2, 3টাই হবে। তারল্য ঝুঁকি এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়ের, যৌথ মূলধনী ব্যবসায়। যৌথ মূলধনী ব্যবসায় কখনো তারল্য ঝুঁকি দেখা দেয় না, এক মালিকানা এবং অংশীদারিতে হয়। তারল্য ঝুঁকির সম্মুখীন হতে হয় শেয়ার হোল্ডারকে, না শেয়ার হোল্ডার না, বন্ড হোল্ডারকে, ডিবেঞ্চার হোল্ডারকে।
ঠিক আছে। ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ হলো শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ। নো, শেয়ার বাজারে হচ্ছে ঝুঁকি। সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল, এটার আয়ের হার, সুদের হার নির্দিষ্ট হারে দেওয়া থাকে। জাতীয় সঞ্চয়পত্র ক্রয়, এখানেও নির্দিষ্ট হারে সুদের হার দেওয়া থাকে। তাইলে এই দুটো হবে। যেখানে সুদের হার নির্দিষ্ট দেওয়া থাকবে সেটি হলো ঝুঁকি মুক্ত, আর যেখানে সুদের হার নির্দিষ্ট হারে দেওয়া থাকবে না সেটি হলো ঝুঁকিযুক্ত। তাইলে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ, শেয়ারে কিন্তু সুদের হার নির্দিষ্ট করে দেওয়া থাকে না, তবে অগ্রাধিকার শেয়ার কিনলে সেটি কিন্তু আবার ঝুঁকি মুক্ত আয় হয়ে যাবে। ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত আয়ের অন্তর্ভুক্ত, কারণ সরকার কর্তৃক ইস্যুকৃত আয়ের পরিমাণ বেশি থাকে না। বিনিয়োগের প্রকৃত আয় ও প্রত্যাশিত আয় সমান থাকে। বিনিয়োগের প্রকৃত আয় ও প্রত্যাশিত আয় সমান থাকবে, সরকার কর্তৃক ইস্যুকৃত। এটাও ঠিক আছে ঘটনাটা। উদ্দীপক পড়ো একটা। মিস্টার রাতুল একজন ব্যবসায়ী। তিনি গত বছর 25% লাভ করেছেন। এবছরও তিনি অনুরূপ লাভ করবেন বলে আশা করেছেন, কিন্তু নানাবিধ কারণে তিনি লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়। এবছর তিনি মাত্র 10% লাভ করেছেন। মিস্টার রাতুলের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়াকে কি আখ্যায়িত করা হয়েছে? ঝুঁকি। মিস্টার রাতুলের প্রত্যাশিত লাভের জন্য করণীয় হবে প্রতিষ্ঠানে কোন ক্ষেত্রে ঝুঁকি হয়েছে তা চিহ্নিতকরণ করতে হবে, অবশ্যই ঝুঁকির স্থায়িত্ব বিশ্লেষণ করতে হবে, অবশ্যই ঝুঁকি মোকাবেলার সম্ভাব্য কৌশল নির্ধারণ করতে হবে। ঝুঁকি মোকাবেলার সম্ভাব্য কৌশল নির্ধারণ করতে, এখন তো ঝুঁকি হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে সে, এখানে তো আর মোকাবেলার কৌশল নির্ণয় করা কিছু হবে না, কিন্তু পরবর্তীতে অবশ্যই কি করতে হবে, এই কাজগুলো করতে হবে। তাহলে 1 আর 3 হবে। ঝুঁকির স্থায়িত্ব বিশ্লেষণ দরকার নেই এখানে। আচ্ছা, 1 আর 3 অ্যান্সার এটা। মিস্টার চপলের নিজস্ব পুঁজি না থাকার কারণে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন, কিন্তু তার ব্যবসাটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে না পারায় ঋণ পরিশোধ জটিলতার সৃষ্টি হয়। মিস্টার চপল কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? আর্থিক ঝুঁকি। মিস্টার চপলের দায় পরিশোধের অক্ষমতার কারণ কোনটি? তিনি ঋণ মওকুফের আবেদন করতে পারেন না। ঋণদানকারী প্রতিষ্ঠানে আইনের আশ্রয় নিতে পারেন, তিনি দেউলিয়া ঘোষিত হতে পারেন। 2 আর 3 হবে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়। আশা রাখি তোমরা অবশ্যই ঝুঁকি এবং অনিশ্চয়তার এমসিকিউগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং আমি আশা রাখবো তোমরা অবশ্যই এই এমসিকিউগুলোকে একদম তোমাদের আয়ত্তে নেবে। প্রয়োজন হলে ভিডিওগুলো আরেকবার দেখে নেবে, দেখে তারপরে অবশ্যই আয়ত্ত করে নেবে। আর যদি কারোর এমসিকিউর পিডিএফ ফাইল দরকার হয় তাহলে আমাকে ইনবক্সে নক করো, আমি তোমাদেরকে পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।